আমি রবিন। শহর থেকে পড়াশোনার পাশাপাশি একটা জব করছি। অফিস শেষ করে বের হতে আজ একটু দেরি হয়ে গেছে, তাই গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করেছি। রাস্তায় হাঁটছি আর নিজের জীবন নিয়ে ভাবছি। ঠিক তখনই আমার ভাবনাটা ভেঙে গেল। একটা ফোন এসেছে আমার কাছে। এই এখন আবার কে ফোন দিল? এমনি দেরি হয়ে গেছে আজ। আমি পকেট থেকে ফোন বের করে দেখি আমার দাদুর নাম্বার থেকে কল এসেছে। কলটা দেখেই আমি বুঝতে পেরেছি হয়তো কোনো বিপদ হয়েছে, কিন্তু কি বিপদ তাই জানার জন্য তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো দাদু, কেমন আছো? ওই পাশ থেকে দাদু ফ্যাঁসফেঁসে গলায় আমাকে উত্তর দিল। দাদু ভাই, আমি মনে হয় আর বাঁচবো না। আমার বুকের ব্যথাটা অনেক বেড়েছে। আমি বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্ট করে তোকে ফোন দিলাম। দাদু, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কাকাকে বলছি। তুমি একটু পানি খেয়ে নাও, আর তোমার ওই ওষুধটাও খেয়ে নাও। ওই পাশ থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। দাদু, দাদু আমার কথা শুনতে পাচ্ছ? দাদু! আমি অনেকবার ডাকাডাকি করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাড়াতাড়ি কল কেটে আবার দাদুকে কল করতে থাকি, কিন্তু দাদু কল ধরছে না। কি করব কিছু বুঝতে না পেরে কাকাকে কল করলাম, কিন্তু কেউ আমার কল ধরছে না। ধুর, কেউ দরকারের সময় কল ধরে না। না, আমাকে তাড়াতাড়ি গ্রামে যেতে হবে। আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে বের হয়ে যাই গ্রামের উদ্দেশ্যে। আমি যেখানে থাকি সেখান থেকে গ্রামে যেতে 4 ঘন্টা মতো সময় লাগে। ঠিক সময় মতো আসার কারণে সাথে সাথে ট্রেন পেয়ে গেলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। তার মানে আমার বাড়ি যেতে রাত 11টা বেজে যাবে। সে যা হয় হবে, এখন এত কিছু ভাবার সময় নেই। নিজেই মনে মনে বললাম কথাটা। এমনটা ভাবতে ভাবতেই চলে এলাম গ্রামের স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে দেখি কোনো গাড়ি সেখানে নেই। একদম যা ভেবেছিলাম তাই হলো। এখন কি করব? এখনো তো অনেকটা পথ বাকি। এত পথ হেঁটে গেলে তো আমার পৌঁছাতে সকাল হয়ে যাবে। এরপরও মনটাকে বোঝানোর জন্য চারিদিকে একবার ভালোভাবে দেখে নিলাম, কিন্তু কোনো কিছুতেই চোখ পড়ল না আমার। আমি কোনো গাড়ি দেখতে পেলাম না আশেপাশে। কি করব এটা ভাবতে ভাবতেই হাঁটতে শুরু করলাম। এতটা পথ হেঁটে যেতে গেলে তো অনেক সময় লাগবে। এই জায়গাটাও এমন না, সন্ধ্যা হতে না হতেই একটাও গাড়ি পাওয়া যায় না। এসব কথা নিজে নিজে বলছি আর পথ চলছি। আজকের আকাশটা বেশ সুন্দর। আকাশে থালার মতো একটা চাঁদ উঠেছে। আকাশে যেন তারাদের মেলা বসেছে। তাই রাতের পথ চলতে কোনো সমস্যা হচ্ছে না। আমি তাড়াতাড়ি হেঁটে চলেছি। চারদিক থেকে শুধু ঝিঝি পোকার ডাক, আর অনেক দূর থেকে ভেসে আসছে বনু শেয়ালের ডাক। পথ চলতে চলতে আমি দেখতে পেলাম একটা ছোট্ট টিমটিমের চায়ের দোকানে আলো জ্বলছে। দেখে বেশ মনটা খুশি হয়ে গেল। খিদেও লেগেছে। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। আমি দেরি না করে চায়ের দোকানে ঢুকলাম। একটু হাত জিরিয়ে বললাম, ভাই, আমাকে এক কাপ চা দিয়েন। গলাটা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবু, একটু বসেন, আমি এখনই দিতেছি। কিছু সময় পর দোকানদার আমাকে এক কাপ চা দিল। চা খাচ্ছি আর দাদুর কথা ভাবছি। চা খাওয়া শেষ হতেই দোকানদারের বিলটা দিয়ে আমি বের হব। ঠিক তখনই দোকানদার আমাকে বলল, আচ্ছা বাবু, এই পথ দিয়ে এত রাত করে কোথায় যাচ্ছেন? ভাই, ওই হরিপুরে যাব। আমার কাছে খবর এসেছে আমার দাদুর নাকি শরীর খারাপ, তাই যেতে হচ্ছে আর কি। তা বাবু, এত রাত করে আপনি এই মাঠ দিয়ে যাবেন? আপনি কি কিছু জানেন না নাকি?
কি জানার কথা বলছেন ভাই? এখন কোনো গাড়ি পেলাম না। শহর থেকে আসলাম মাত্র, গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করে দিলাম। বাবু, আপনার তো বিপদ, কিন্তু কি আর করবো বাবু, এ রাস্তা দিয়ে রাতে কেউ যায় না। এ রাস্তায় অনেক ভয় আছে গো। এসব আপনি কি বলছেন ভাই? এমন আবার হয় নাকি? ভয় বলতে মানুষ নিজের কাছে নিজেকে ভয় পায়, তাছাড়া ভয় বলতে কিছু নেই। না না বাবু, আমি সত্যিই বলছি। হয়তো আপনার সাথে কোনোদিন এমনটা হয়নি, তাই আপনি এই কথা বলছেন। যেদিন আপনার সাথে এমন ঘটনা ঘটবে, সেদিন বুঝতে পারবেন। এমন কোনোদিনও হবে না ভাই। আমরা শহরে থেকে বড় হয়েছি, আমরা এসব আত্মা টাত্মা বিশ্বাস করি না। যদি এমন হয়ে থাকে তাহলে তো ভালোই হবে, জীবনের একটা অভিজ্ঞতা বাড়বে। বাবু, আমাকে নিয়ে রহস্য করলেন? তবে মনে পড়বে আমার কথা, যদি আপনার সাথেও তার দেখা হয়। আচ্ছা ভাই, এখন আর মজা করার সময় নেই। ওইদিকে আমার দাদু খুব অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই বলে আমি আবার হাঁটতে শুরু করি, কিন্তু ওই দোকানদার আবারও আমাকে পিছ থেকে বলতে থাকে। বাবু, আমার কথাটা মনে রাখেন। পেছন থেকে কেউ ডাকলে তার কথায় সাড়া দিবেন না। আপনার রাস্তায় আপনি চলতে থাকেন। গ্রামের মানুষ কেন যে এমন হয় কে জানে। কি না কি হয়েছে, অমনি গ্রামের মানুষের কাছে গুজব ছড়াচ্ছে। এইসব মানুষের জন্য আজকাল রাত বিরাত পথ চলেও শান্তি নেই। আমি নিজে নিজে বিড়বিড় করছি আর হেঁটে চলেছি। এখনো অনেক পথ যেতে হবে। আমি গ্রামের সরু রাস্তা ধরে হাঁটছি। সামনে আবার একটা ছোট্ট বন আছে। বনটা পার হলে বেশ সুন্দর একটা ফাঁকা মাঠ। দোকানদার ভাই ওই মাঠের কথাই বলছিল আমাকে। আমি আর একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিলাম। দেখলাম রাত 10:30 বেজে গেছে। ইস, কত রাত হয়ে গেল! এখনো তো অনেক পথ পাড়ি দিতে হবে। কেন যে ওই লোকটার সাথে এত কথা বলতে গেলাম? এতটা সময় না কথা বললে অনেকটা পথে গিয়ে যেতাম। যত সব ভীতু মানুষের খপ্পরে পড়েছিলাম। সামনে একটু হেঁটে যেতেই দেখলাম সেই ছোট্ট বনটা দেখা যাচ্ছে। বনটা খুব অন্ধকারে ঘেরা। আকাশটা কেমন যেন চাঁদটাকে ঢেকে ফেলেছে, তাই রাতের অন্ধকারটাও একটু বেশি দেখা যাচ্ছে। চারপাশের জীবজন্তুগুলা যেন আজ বেশি খুশি হয়ে আছে। অন্ধকার পেয়ে যেন তারা উল্লাসে মেতে উঠেছে। ঝোপঝাড়ের ভেতর ঝিঝি পোকা, শেয়ালের হাঁকডাক শোনা যাচ্ছে। আমি অন্ধকারেই পথ চলছি। অন্ধকার রাত হলেও মাটির রাস্তা দেখে পথ চলতে খুব একটা সমস্যা হচ্ছে না। কি জানি ওইদিকে দাদুর কি অবস্থা। এখনকার মানুষগুলো যেন কেমন হয়ে গেছে, স্বার্থ ছাড়া যেন কিছুই বুঝতে চায় না। এই অর্থ সম্পদ করতে করতেই তো একদিন মারা যেতে হবে, তাহলে এত মান অভিমান কেন মানুষের? এ কথা বলছি এই কারণে, আমার ছোট চাচা দাদুর কাছে একটা জমির কথা বলেছিল। দাদু জমি দিতে রাজি হয়নি বলে আমার চাচা আমার দাদুকে দেখে না, তাই দাদু একাই থাকে। কথা বলতে বলতেই চলে আসলাম সেই মাঠের ভেতর। বন পার করে মাঠের পথ ধরে হাঁটছি। হঠাৎ খেয়াল করলাম চারপাশে সব আওয়াজ আর হচ্ছে না। ঝিঝি পোকারা আর ডাকছে না। মনে হচ্ছে কেউ যেন এদেরকে ডাকাডাকি করতে নিষেধ করে দিয়েছে। এটা আবার কেমন হলো? সব জীবজন্তু এমন চুপ হয়ে গেল কেন? একদম শুনশান হয়ে গেল যে। না, এত কিছু ভেবে কাজ নেই, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। চারপাশের অবস্থা একদম থমথমে হয়ে গেছে। আমি শুধু আমার পথ চলা পায়ের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে, তবে তা অনেক দূরে। আমি নিজ মনে হাঁটছি। হঠাৎ আমার মাথায় এলো ওই দোকানদার ভাইয়ের কথা। কথাটা মনে পড়তেই আমার গাটা শিউরে উঠল। আরে, এসব আমি কি ভাবছি? এটা আবার হয় নাকি? না, এখন আর এত চিন্তা না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এমন কথা বলে আমি আবার হাঁটতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পর আমার নাকে কেমন জানি একটা পচা মাংসের গন্ধ আসতে থাকে। ইস, কি বিশ্রী গন্ধ! মনে হচ্ছে আশেপাশে কোনো কিছু মরে পচে আছে। এত বাজে গন্ধ করছে যেন মনে হচ্ছে
এক্ষুনি পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে আসবে। এই কথা বলে আমি একটু জোরে পা চালিয়ে এগিয়ে এলাম। হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিছে হাঁটছে। এমন মনে হতেই আমি পিছন ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আরে ধুর, এসব আমি কি ভাবছি? কেন যে এমন মনে হচ্ছে কে জানে। ওই দোকানদারের কথা শুনে এখন আমার মনের ভিতর শুধু এসব কথাই চলছে। না, আর পিছে ফিরে তাকানো যাবে না। আমি আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু কেন জানি আমার কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে এর আগে আমার সাথে এমন কোনোদিনও হয়নি। হঠাৎ আমার মাথার উপরের একটা গাছ থেকে একটা তাজা ডাল হুড়মুড় করে ভেঙে পড়লো আমার মাথার পাশ দিয়ে। আমি নিজেকে কোনো রকম সামলে নিয়ে গাছটার থেকে নিজেকে বাঁচালাম। আমি গাছটার দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু গাছটাতে কিছুই নেই। আরে, এইসব আমার সাথে কি হচ্ছে আজকে? গাছে তো কোনো কিছুই নেই। তাহলে এই তাজা ডাল কেমন করে ভেঙে পড়লো? এক্ষুনি তো আমার মাথার উপর পড়তো। কেন যে আমার সাথে এমন হচ্ছে? আজকে আমার সাথে শুধু অদ্ভুত ঘটনা ঘটছে। না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচি। এসব কথা বলে আমি আবার হাঁটতে থাকি, কিন্তু আমার কেমন জানি ভয় হতে শুরু করেছে। আমার গা ঘামতে শুরু করেছে। হঠাৎ আমার মনে হতে লাগলো আমার পিছে আবার কেউ আসছে। এবার আমি দাঁড়িয়ে পড়লাম। কে 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 আমার পিছে? দেখো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। এর পরিণতি কিন্তু ভালো হবে না। এই কথা বলে আমি পিছন ঘুরে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এ কি হচ্ছে আমার সাথে? পিছে তো কেউ নেই। তাহলে আমার কেন বারবার মনে হচ্ছে আমার পিছে কেউ আসছে? কে আসছো আমার পিছে? যদি লুকিয়ে থাকো তাহলে বাইরে এসো বলছি, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমন করে বলার পরেও কেউ বের হয়ে আসলো না। চারপাশ কেমন যেন মনে হচ্ছে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। দূরের শেয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আমার সামনে পিছনে কেউই নেই। তাহলে আমার পিছু করছে কে? এবার আমি ভাবলাম, কে আমার পিছু করছে এটা দেখতেই হবে। আমি খুব সতর্কভাবে হাঁটছি। হঠাৎ আবার আমার মনে হতে লাগলো সেই লোকটা আমার পিছু হাঁটছে। আমি এবার কোনো কথা না বলে তাড়াতাড়ি পিছন ফিরে তাকাই। এক মুহূর্তের জন্য আমার মনে হলো কেউ যেন আমার শরীরের পাশ দিয়ে ঠান্ডা একটা বাতাস দিয়ে চলে গেল। কে 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 আমার সাথে? কে আমার সাথে এমন করছো? আমার সামনে এসো বলছি। আমার কিন্তু এবার খুব ভয় করছে। এ কথা বলতেই চারপাশ থেকে একটা হাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। কিরে কিরে, তুই না খুব সাহসী, তাহলে ভয় পাচ্ছিস কেন রে? কে কে তুমি? এমন করে আমার সাথে মশকরা করছো কেন? সামনে এসো, সামনে এসে কথা বলো। এইভাবে আমাকে পেছন থেকে ভয় দেখাচ্ছো কেন? তুই আমাকে দেখতে চাস? আমাকে দেখলে সবাই ভয় পায়, আর তুই আমাকে দেখতে চাস? তুই জানিস না এই রাত করে এই রাস্তা দিয়ে কেউ আসে না। তাহলে তুই কেন এসেছিস? মরতে চাস নাকি তুই? এসব তুমি কি বলছো? এই রাস্তা দিয়ে রাতে আসা যাবে না কেন? আর কে তুমি? তোমাকে দেখে আমি ভয় পাবো কেন? আমি এ কথা বলার পর আর কোনো কথা আমি শুনতে পেলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে আমার সাথে কথা বলছিল সে হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে। আমি আবার বললাম, কি হলো? কথা বলছো না কেন? সামনে এসো। আমি সামনে দেখলাম কেউ নেই, আর কোনো কথাও শুনতে পাচ্ছি না। হঠাৎ আমার মনে হলো কেউ যেন পেছন থেকে আমার কাঁধে একটা ঠান্ডা হাত রেখেছে। কে 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 আমার পিছে? এই, কে তুমি? আমি পিছন ফিরে দেখলাম একটা লোক বীভৎস রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। কিরে, তুই নাকি ভয় পাস না? তাহলে আমাকে দেখে ভয় পেয়ে গেলি কেন? এই রাত করে এই রাস্তায় কেউ আসে না, আমাকে দেখে সবাই অনেক ভয় পায়। আর যে আমাকে সাহায্য না করে তাকে আমি মেরে ফেলি। তাই তো কেউ এই রাস্তায় রাত করে আসে না। আজ তুইও মরতে এসেছিস।
এসব তুমি কি বলছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মেরে ফেলবে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সবাই এই কথা বলে, কিন্তু আমাকে কেউ সাহায্য করে না, তাই তো সবাই আমার হাতে মারা যায়। কিন্তু তোমাকে কি সাহায্য করব? আর তুমি কে? দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আমি এই গ্রামেরই একজন লোক। আমাকে এই গ্রামে সবাই এক নামে চেনে। আমি এই গ্রামের শফি মাতুব্বার। এই কথা শুনে আমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল, কারণ এই লোকটা অনেক ভালো মানুষ ছিল, গ্রামের মানুষের অনেক সাহায্য করত, তার অনেক টাকা পয়সাও ছিল। আরে কাকা, আপনার এই অবস্থা কেমন করে হলো? 2 মাস আগে কিছু লোক আমাকে এই মাঠের ভেতরে মেরে ফেলে রেখে যায়। আমার কাছে যত টাকা পয়সা ছিল সব আমার কাছ থেকে নিয়ে চলে যায়। বাঁচার জন্য কত চেষ্টা না করেছি, কিন্তু আমি বাঁচতে পারি না। ওই রাতেই আমি মারা যাই। কিন্তু কাকা, কে কে বা কারা আপনাকে এমন ভাবে মেরে ফেলেছে? বলেন, বলেন আমাকে, আমি সেসব লোকের শাস্তির ব্যবস্থা করব। বলেন আমাকে আপনি। আমাকে গ্রামের কেউ মারেনি, আমাকে মেরেছে একদল টাকা। আমি কাউকেই চিনি না। আমি শহর থেকে অনেক টাকা গহনা নিয়ে বাড়ি ফিরছিলাম। ওরা আমার পিছু নিয়ে এই মাঠের ভিতরে এসে আমার কাছ থেকে সব কিছু নিয়ে যায় আর আমাকে মেরেও ফেলে। এসব কি বলছেন কাকা? এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু গ্রামের কোনো মানুষই জানতে পারলো না? কে বলেছে গ্রামের মানুষ জানে না? গ্রামের অনেক মানুষ এই ডাকাত দলের সাথে হাত মিলিয়ে আমাকে মেরেছে। যারা যারা ডাকাতদের সাথে হাত মিলিয়ে আমাকে মেরেছে, আমি তাদের সবাইকেই মেরে ফেলেছি। কিন্তু কিন্তু আমি এখনো মুক্তি পাইনি। আমার দেহটা যে শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রতিটা দিন। এসব কি বলছেন কাকা? তাহলে আপনি কিসের জন্য মানুষের কাছে সাহায্য চাচ্ছেন? বলেন, বলেন আমাকে, আমি আপনাকে সাহায্য করব। তুই তুই আমাকে সাহায্য করবি? দে দে না আমাকে মুক্তি, দে না, দে না আমাকে মুক্তি। আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। আমার আমার অনেক কষ্ট হচ্ছে। তুই যদি আমাকে সাহায্য করতে চাস, তাহলে আমার দেহটা কবর দিয়ে দে, তাহলেই আমি মুক্তি পাবো। কিন্তু কাকা, আপনার দেহটা কোথায়? আমি যে দেখতে পাচ্ছি না। আর মাটি চাপা দিতে হলে তো একটা কোদাল লাগবে। আশেপাশে তো কোনো বাড়িও নেই। আমি এখন কোদাল কোথায় পাবো? আমার সাথে মজা করছিস? তুই আমাকে এই কথা বলে পার পাবি না, আমার কাছ থেকে পালাতে পারবি না। তুই যদি আমাকে সাহায্য না করে এখান থেকে চলে যেতে চাস, তাহলে তোকেও মরা লাগবে। না, না কাকা, আমি কোথাও পালাবো না। আমাকে একটা কোদাল না দিলে আমি কেমন করে মাটি খুঁড়বো? তুই যদি আমাকে সাহায্য করতে চাস, তাহলে তাহলে ওই দেখ না, দেখ না, ওখানে যে ঝোপটা দেখা যাচ্ছে, ওই ঝোপের ভেতর আমার দেহটা ফেলে রেখেছে, আর কোদালও ওখানেই আছে। কিন্তু ওখানে কোদাল আসলো কোথা থেকে? আমার এই কথা শুনে যেন শফি কাকা অনেক রেগে গেল, আর রাগে গজগজ করতে করতে আমার কথার উত্তর দিল। যারা আমাকে মেরে ফেলেছিল, তাদের একজন পরের দিন রাতে আমার দেহটা মাটি দেওয়ার জন্য এসেছিল। আমি তাকেও মেরে ফেলেছি। এখন তুই যদি আমাকে সাহায্য না করে চলে যেতে চাস, তাহলে তোকেও মেরে ফেলবো। আমি আর কোনো কথা না বলে সেই ঝোপের কাছে গেলাম। দেখলাম কাকার দেহটা নিথর হয়ে পড়ে আছে, মাথাটা ফেটে গেছে, দেহের সব জায়গায় আঘাতের দাগ এখনো দেখা যাচ্ছে। পাশেই দেখলাম একটা কোদালও পড়ে আছে, অনেকটা গর্ত খোঁড়া আছে। আমি আর দেরি না করে কোদালটা নিয়ে আবার গর্ত খুঁড়তে থাকি। এরপর গর্ত খোঁড়া শেষ করে আমি কাকার পচন ধরা দেহটাকে গর্তে নামাই। কি একটা বাজে গন্ধ! মনে হচ্ছিল আমার পেট থেকে সব নাড়ি ভুঁড়ি যেন এক্ষুনি বের হয়ে যাবে। অনেক কষ্ট করে কাকার দেহটা মাটি চাপা দিলাম। আমি মাটি চাপা দিয়ে তাকিয়ে দেখলাম কাকার ছায়ামূর্তিটা এখনো আমার দিকেই তাকিয়ে আছে। তুই তুই অনেক ভালো রে, তুই অনেক ভালো রে। তোর জন্য আজ আমি মুক্তি পেলাম।
তোর জন্য আমার সব কষ্টের অবসান হলো। ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস। এই কথা বলতে বলতে আত্মাটা বাতাসের সাথে মিশে গেল। আমি যেন সবকিছু দেখে হতবাক হয়ে গেছি। আমার মুখ থেকে শুধু একটা কথাই বের হলো, আপনিও ভালো থাকবেন কাকা। আমাদের গ্রামে আপনার মতো ভালো কোনো মানুষ ছিল না। আপনার জন্য দোয়া করি, আপনাকে ওপারেও ভালো রাখুক। এর পরপরই আমি খেয়াল করলাম সব কিছু যেন আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আমার শরীরটাও যেন অনেকটা হালকা হয়ে গেছে। এসব কিছু করতে করতে আমি ভুলেই গেছিলাম আমার দাদুর অনেক শরীর খারাপ। কথাটা মনে পড়তেই আমি আবার তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। তখনই ফজরের আজান শুনতে পেলাম। আমার জীবনের এই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি যে আমার সাথেও এমন ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, আজকের গল্পটা এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।